প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা আমরা শুরু করতে চাই এবং যেখানে আছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। এবং নিশ্চয়ই আপনারা জানেন যে প্রতি রাতে আমরা রাজনীতির সব খবর আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু নির্বাচনের ঠিক পরে পরে রাজনীতি কিন্তু খুব একটা জমে উঠছে না। অন্তত আমরা নানাভাবে দেখার চেষ্টা করছি এবং বিশ্লেষকরা বলছেন যে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে সুশাসনের দিকেই কিন্তু এই সরকারের মনোযোগটা একটু বেশি মনে হচ্ছে। এখনো পর্যন্ত সে ধরনের দুর্নীতি বিরোধী নানান অভিযোগ আমরা গণমাধ্যমে দেখানোর চেষ্টা করি, এটি একটি দিক। অন্যদিকে টানা তৃতীয়বার পরাজয়ের পর রাজনীতিতে মুক্তিযুদ্ধ বিরোধী যারা শক্তি আছেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেটি নিয়েও কিন্তু এক ধরনের আলোচনা, চাপা ক্ষোভ। আমরা বিভিন্ন সেমিনার ঢাকা শহরে যেগুলো হয়ে থাকে সেখানে নানান ধরনের আলোচনাও কিন্তু শুনি। সে ধরনের একটি অনুষ্ঠানও আজকে হয়েছে, আমরা সেগুলোর একটু ভিডিও ফুটেজ হয়তো একটু দেখানোর চেষ্টা করব। আবার অন্যদিকে নতুন প্রজন্মের পক্ষ থেকে একটা দাবি যে রাজনীতি আগে যেমনটা চলছিল এখন সেই রাজনীতিতে সহিংসতা যেন থাকে বা সহমত যেন থাকে বা মুক্তিযুদ্ধের একটা স্থায়ী ভিত্তি যেন থাকে বা দেশপ্রেম যেন থাকে, নানান প্রশ্ন কিন্তু হয়। এরকম একটি অনুষ্ঠানও আজকে রাজধানীতে হয়েছে। তো সব কিছু মিলে আমরা আসলে একটি কমন শিরোনাম করার চেষ্টা করেছি যে সুশাসন, রাজনীতি এবং দেশপ্রেম। এবং আমরা আজকে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি প্রত্যেককেই আমরা অনেক দিন পর পেয়েছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসির মাহমুদ স্যারকে অনেক দিন পর পেয়েছি। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা কবি এবং সাবেক সচিব মোফাজ্জল করিম স্যারকে অনেক দিন পর পেয়েছি। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা সাবেক আইজিপি AKM শহীদুল হক স্যারকে পেয়েছি। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের লিঙ্ক স্টুডিওতে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আতাউর রহমান ঢালি। ঢালি ভাই, অনেকদিন পর আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর SM মাসুম বিল্লাহকে আমরা পেয়েছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। দর্শক, আপনারা জানেন যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী 4 চক্রে ডেকেছিলেন রাজনীতিবিদদের এবং সেখানেও নানান ধরনের কথাবার্তা হয়েছে যেটি আজকে জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত হয়েছে। আমরা সেই প্রতিবেদনটি একটু দেখে নিতে চাই, দেখে আমরা অধ্যাপক মুনতাসির মাহমুদকে দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে চাই। 30শে ডিসেম্বরের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের আহ্বানে যেসব রাজনৈতিক দল সাড়া দিয়েছিল, নির্বাচনে জিতে সেই সব দলের নেতৃবৃন্দকে চায়ের দাওয়াতে গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। যদিও বিএনপি ঐক্যফ্রন্ট আগেই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিল গণভবনে যাচ্ছেন না তারা, তারপরও 14 দল, জাতীয় পার্টি, বিকল্পধারা বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যেন মেলা বসেছিল গণভবনের সেই চা চক্রে। শনিবার বিকেলে গণভবনের দক্ষিণ লনের সবুজ চত্বরে এই আয়োজনের পুরোটা সময় প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে রাজনৈতিক নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, ছবি তুলেছেন, খোঁজখবর নিয়েছেন অতিথি আপ্যায়নেরও। মাটির পাত্রে অতিথিদের পরিবেশন করা হয়েছে বিভিন্ন ধরনের দেশি পিঠা, রুটি, কাবাব সহ নানা ধরনের খাবার। অনুষ্ঠান শেষে রাজনৈতিক দলের নেতারা বললেন, প্রধানমন্ত্রী নাকি কথা দিয়েছেন এ ধরনের আয়োজন মাঝে মধ্যেই হবে। মাঝে মধ্যে তিনি এই সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি এই ধরনের শুভেচ্ছা বিনিময় করবেন এবং তাদেরকে বিভিন্ন সময় আমন্ত্রণ জানানো হবে। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ দেশের রাজনৈতিক পরিবেশ আরো ভালো করতে সহায়ক হবে বলে মনে করেন এই প্রবীণ নেতা। শেষে আসার সময় যেটা বললেন একবার আমাদের সঙ্গে দেখা করে যে রাজনীতির মতভেদ থাকতে পারে, তারপর দেশের ব্যাপারে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। আর সংসদে বিরোধী দল জাতীয় পার্টির নেতারা এই আতিথেয়তায় এতটাই মুগ্ধ যে ভবিষ্যতে তারা নিজেরাই এমন আয়োজন করতে চান। আমরা আপনাকে দাওয়াত করতে চাই যে কোনো রিসোর্টে বা যে কোনো একটা নিরাপদ স্থানে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে আপনি গেলে কোনো সমস্যা হবে না। উনি সেটি কবুল করেছেন এবং আমরা আশা করছি যে পরবর্তীতে আমরাও যারা সরকারের বিরোধিতা আমরা সরকারের পার্লামেন্টে করব বা বিরোধী দলের ভূমিকায় আমরা আমাদের অবস্থান নেব, আমরা ওনাকে দাওয়াত করব। উনি দাওয়াত কবুল করেছেন। আমি মনে করি ভবিষ্যতে রাজনীতির জন্য এটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে এই ধরনের বৈঠক। রিজওয়ান ফয়েজ, ATN নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম। মুনতাসির মামুন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা বলছিলাম যে আসলে একজন সাংবাদিক হিসেবে সেখানে এই অনুষ্ঠানের আড়ালে কি ধরনের কথাবার্তা হয়েছে
কিংবা বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেক কিছুই বুঝে নেওয়া যায়, আঁচ করা যায়। সব কিছু মিলে আজকে বেশ কয়েকটি গণমাধ্যমে এ ধরনের বেশ কিছু খবরও প্রকাশিত হয়েছে। বদনাসির মামুন, আপনার কাছে একদম সহজ করে যে আসলে রাজনীতিতে সহমতের কথা আমরা বলছি, সহনশীলতার কথা বলছি, কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করবেন আবারও সেই চিহ্নিত যারা বিতর্কিত মানুষগুলো তারা কিন্তু নেই এরকম একটি বিষয়, বা মুক্তিযুদ্ধ বিরোধীদের তো আমরা কখনো এই ধরনের অনুষ্ঠানগুলোতে দেখতেও চাই না, সেটিও একটি বিষয়। কিভাবে আপনি দেখেন? রাজনীতিতে আপনার এই চা চক্র দেখে যদি মনে করেন যে একটা সহনশীল পরিস্থিতির সৃষ্টি হবে, তাহলে আমি মনে করছি যে আমরা একটা ভুলই করব। বাংলাদেশের রাজনীতিতে সহনশীলতা বলেন, আরেকটা আপনাদের ভাষায় কি বলে যেন, ওই যে ইনক্লুসিভনেস বা কি অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তমূলক রাজনীতি বা ব্যবস্থা, এগুলি বাংলাদেশে হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। কেননা একটা বিষয় আমি বলতে চাই খোলাখুলি, এই বিষয়টার কথা কেউ বলেন না, আপনাদের টক শোতেও কেউ বলে না, রাজনীতিবিদরাও বলেন না। তারা একটা বড় ধরেন কমপক্ষে 30% লোকের একটা ধারণা হচ্ছে এই যে বিএনপি জামাত যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনটা ফেয়ার হচ্ছে না বা সুষ্ঠু হচ্ছে না। যদি নির্বাচনে তারা না আসে তাহলে সেটা অংশগ্রহণমূলক হচ্ছে না। যদি তারা সংসদে না আসে তাহলে সংসদ বেকার। এবং যদি বিএনপি জামাত না জিতে তাহলে হচ্ছে নির্বাচন কমিশন হচ্ছে একটা ধামাধরা নির্বাচন কমিশন। আপনি এই মত পোষণ করতেই পারেন, কিন্তু আমার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই, নির্বাচন কমিশনের কাজ কি? এনারা যারা আছেন তারা তো দেশ বিদেশ অনেক ঘুরেছেন, অনেক জ্ঞান রাখেন, আমলাতন্ত্রে ছিলেন। নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশন একটা নির্বাচন তারিখ ঘোষণা করবে, তারিখ ঘোষণা করলো। এখন আপনি নির্বাচনে আসবেন কি আসবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের এখানে ব্যতিক্রমটা হচ্ছে যে নির্বাচন কমিশন তারিখ ঘোষণার পর রাজনৈতিক দলের সঙ্গে তারা বৈঠক করবে এবং বিএনপি বা জামাত বা বিরোধী আওয়ামী লীগ বিরোধীরা তারা এক একটা জিনিস দাবি করবে এবং প্রতিদিনই নির্বাচন কমিশন যে ফেয়ার নয় সেটা তারা ঘোষণা করবে, কিন্তু আবার আলোচনায় যাবে। এই অদ্ভুত ব্যাপার বাংলাদেশ ছাড়া কোথাও নেই। দ্বিতীয়ত হচ্ছে নিবন্ধন বলে একটা ব্যাপার আছে আমাদের নির্বাচন কমিশনে, অর্থাৎ যেসব দল নিবন্ধন করছে তারাই রাজনীতি বা নির্বাচনে দাঁড়াতে পারবে। এখন ধরা যাক যে বিএনপি জামাত এলো না, বাকিরা এলো, তাহলে আপনি বলছেন এটা অংশগ্রহণমূলক হলো না, তাহলে তো নিবন্ধনের আর কোনো দরকার নেই। বা এই কথা কি আপনারা বলবেন, ধরেন বিএনপি জামাত এলো, আওয়ামী লীগও এলো, কিন্তু জাতীয় পার্টি থেকে শুরু করে অন্যান্য যারা নিবন্ধনকৃত তারা এলো না, তাহলে কিন্তু কি আপনারা নির্বাচনটাকে অংশগ্রহণমূলক বলবেন? এটা দায় দায়িত্ব, অনেকে আজকাল আবার বলেন যে এটা সরকারের দায় দায়িত্ব। সরকারের কেন, কি দায় দায়িত্ব? পৃথিবীর কোন দেশে আছে যে নির্বাচন সবাইকে নিয়ে করে বসে আপনাকে একেবারে সালিশি করে করতে হবে? এটা নেই। দ্বিতীয়ত হচ্ছে সংসদে আপনার নির্বাচন হয়েছে, নির্বাচনে আপনি জিতেছেন, আপনাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে, আপনি যাবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে বা যেটা তোলা হচ্ছে, কেন এত কম সিট পাওয়া গেল? আচ্ছা, এখন বিএনপি যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কয়টা আসন পেয়েছে? জিয়াউর রহমানের আমলে যখন জিয়াউর রহমান ভোট করলেন বন্দুক উঁচিয়ে, তখন কয়টা সিট পেয়েছিল আওয়ামী লীগ? আওয়ামী লীগ কিন্তু দেখবেন প্রত্যেকটা, সেটা বন্দুকের নিচে হোক, বন্দুকের ছায়ায় হোক, বন্দুকের সামনে হোক, বন্দুক ছাড়া হোক, সব নির্বাচনে কিন্তু গেছে এবং কখনো 30টা সিট পেয়েছে, কখনো আরও কম পেয়েছে, কখনো বেশি পেয়েছে, কিন্তু তারা ওইটা নিয়ে কাজ করেছে। এখন বিএনপি যদি না আসে, কার কি এমন কি ঠেকা আছে কার যে আপনার এলে আসবেন, না এলে আসবেন না? কিন্তু যেই সুযোগটা বিএনপি হারাবে সেটা হচ্ছে এই, আমি মনে করি তারা যে 12 জন 13 জন হবে মহিলার আসন নিয়ে, তারা কিন্তু সরকারকে অনেক হেনস্থা করতে পারত, করা হয়েছে আগে, অন্যান্য এরকম ক্ষুদ্র দল করেছে, তারা সেটাতে যাচ্ছে না। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে এই যে তারা কি 71-এ ঘাতক দালা নির্মূল কমিটি হবেন, অর্থাৎ সারা জীবন কারণে আন্দোলন করে যাবেন? কারণ বিএনপি যদি রাজনৈতিক দল হয় তাহলে তারা কোনো নির্বাচন করবেন না, তারা সংসদে যাবেন না, তারা উপজেলা নির্বাচনে যাবেন না, তো তারা কি করবেন? আচ্ছা, মানে সব কিছু তাদের মতো হতে হবে, তাহলে গণতন্ত্র সঠিক আছে। আমার মনে হয়
এই বস্তা পচা ধারণাগুলি বাদ দিতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন সরকার দমন করছে, সরকার পীড়ন করছে, সরকার একেবারে বলতে পারেন একটা যাচ্ছে তাই কাজ করছে। তো বিএনপির সময় খুব ভালো করেছিল। এই যে আমাকে দেখছেন, আমাকে কি জেলে নিয়ে যাওয়া হয় নাই? আমাকে কি রিমান্ডে নেওয়া হয় নাই? বিএনপির কয়জন কি মির্জা ফখরুলকে কি রিমান্ডে নেওয়া হয়েছে? বা ওইভাবে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে? তা আমরা তো কিছু করিনি, আমরা রাস্তায় গেছি, প্রতিবাদ করেছি। এবং আওয়ামী লীগ কিন্তু এই দমন, আপনার সাবির হোসেন চৌধুরীকে কি প্লেটের মামলা দেওয়া হয় না? আপনি বলতে পারেন যে বিএনপি তো ভ্যানিটি ব্যাগ, আরে আওয়ামী লীগও তো ভ্যানিটি ব্যাগের মামলা দিচ্ছে। তো শিখিয়েছে কে? তখন আমি একটা লেখায় লিখেছিলাম যে দেখেন, আওয়ামী লীগকে এগুলি শেখাবেন না। এই প্রতিটি কাজ শিখিয়েছে, যে তারা অনুকরণ করে থাকে, হয়তো ভালোভাবে অনুকরণ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য। আপনি দেখেন মতিয়া চৌধুরী বা মোহাম্মদ নাসিম, তাদেরকে কি প্রচণ্ড প্রহার করেছে। আপনার কাছে যদি ফুটেজগুলি থাকে আপনি দেখেন। তারপরে কি রাজপথ ছেড়ে কেউ গেছে? আমরাও যত মার খেয়েছি, আমরা কি গেছি? তো বিএনপিরা থাকে না কেন? থাকে না এই কারণে, বিএনপির মধ্যে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী একটা অংশ, যারা আওয়ামী লীগ পছন্দ করে না, তার মধ্যে লেফটিরাও আছে, অনেকে ছিলেন আগে। আরেকটা হচ্ছে পাকিস্তানের যে রাজনীতি ধ্বংস হয়ে গেছে বলে আমরা মনে করি, তার ধারাটা বহন করে। কিন্তু বিএনপিতে এই ধারাটা শক্তিশালী। সেই কারণে আপনি বলছেন যে বাংলাদেশই হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ, আপনি যে কথাটা দিয়ে শুরু করলেন, যে দেশে স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতা পক্ষের শক্তি আছে। এনারা তো খুব জ্ঞান, মানে অনেক কিছু ঘুরেছেন, দেশ ঘুরেছেন, জানেন, পড়াশোনা যথেষ্ট। আর উনি তো কবিতাও লেখেন। আমাকে এই জন্য উনি একটা উদাহরণ দেখাতে পারেন, একটা স্বাধীন দেশ যেখানে স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতার পক্ষের শক্তি রাজনীতি করছে, তাহলে আমি আমার কথা প্রত্যাহার করব। যে দেশে এই ধরনের রাজনীতি আছে, একেবারে মৌলিকভাবে বিরোধী, সেই দেশে রাজনৈতিক সহনশীলতা, রাজনৈতিক কি বলে যেন অংশদার মানে ধারীমূলক এই বিষয়গুলি চলতে পারে না। স্যারের কাছে যেতে চাই। স্যার, আমার কাছে যেটি মনে হয়, বা আমরা যে সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো নিয়ে একটু বিতর্ক করার চেষ্টা করি, যেমন সুশাসনের কথা জোরে সোরে আসায়, ভোটের ফলাফল নিয়ে নানানভাবে কথাবার্তা হয়, মানবাধিকার নিয়ে ঢালাওভাবে আমরা গণমাধ্যম সমালোচনা করে থাকি, এবং আজকের কাগজেও আমরা দেখলাম ইউরোপীয় ইউনিয়ন থেকে বাংলাদেশের মানবাধিকার নিয়ে যথেষ্ট উদ্বেগের বিষয়টি তোলা হয়েছে। আমরা যদি প্রত্যেকটি বিষয়ে খুঁটিয়ে দেখি, এর ভেতরে কোনো না কোনো যার যার এজেন্ডা থাকে, সেটি একটি বাস্তবায়ন করার চেষ্টা। আমি মানবাধিকার ইস্যুতেই বলি যে ইউরোপিয়ান ইউনিয়ন কখনোই একজন রোহিঙ্গাকেও আশ্রয় প্রশ্রয় দেওয়ার থেকে দূরে থাকুক কোনো কিছুই করলো না, অথচ বাংলাদেশ তাদেরকে দিল, এবং বাংলাদেশেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এরকম একটি বিষয়। তো সামগ্রিক দিকটি হচ্ছে যে শুধু কি বলার জন্য বলা? আপনার কাছে কি মনে হয়? জি স্যার। আমাকে সরি, আমি বুঝতে পারিনি। আমাদের দেশে যে রাজনীতি, এটা আমাদের রাজনীতি, এবং এটা অন্য কারোর সঙ্গে তুলনা করলে মিলতেও পারে, কোথাও কোথাও নাও মিলতে পারে। আসুন আমরা আমাদের রাজনীতিটা নিয়ে কথা বলি। আমাদের রাজনীতিটা কি? আমাদের রাজনীতির বেশি একেবারে ব্রিটিশ আমল পর্যন্ত যাওয়ার দরকার নেই। গত 40-50 বছরের রাজনীতি যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে যে বাংলাদেশের বাঙালি বা বাংলাদেশের যে সমস্ত বসবাসকারী আছেন, যে নামেই ডাকুন, বাংলাদেশি বলুন আর বাঙালি বলুন, তাদের স্বার্থটাই বড় কথা। 47-এ দেশভাগের পর থেকেই সেটাই দেখে আসছি আমরা। তখন প্রথমেই যখন প্রতিবাদ হলো রাষ্ট্রভাষা নিয়ে, সেই থেকে শুরু করে বঙ্গবন্ধুর যতগুলো আন্দোলন ছিল, সবখানেই কিন্তু বাঙালির স্বার্থ নিয়ে আর কি। অতএব আমি মনে করি যে দল, তিনি আওয়ামী লীগ, তিনি বিএনপি, তিনি জামাত, জাতীয় পার্টি, যেই হন না কেন, যদি বাঙালির স্বার্থ থেকে যদি একটু অন্যদিকে চলে যান, তাহলে তিনি গণসমর্থন হারাবেন। সেই দল যত বড়ই হোক না কেন, শক্তিশালী হোক না কেন, যত ভোট পাক আর যত সরকারি গঠন করুক না কেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা না করলে তাহলে সেখানে তাদের খবর আছে। তো এই যে সাধারণ মানুষের কথাটি বললাম, তারা কিন্তু বারবার তারা এক ধরনের বঞ্চিত হয়ে আসছে, এক ধরনের আশাহত হয়ে আসছে, বারবার হতাশ হচ্ছে। সবচেয়ে সাম্প্রতিক একটা উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে এবারকার নির্বাচন, যেটা আর কি। এটা আবার কিন্তু সাধারণ মানুষ মনে করেছিল যে বহুদিন পর একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। এই জন্য হবে যে এতে উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে, এবং তার উদ্যোগে সাড়া দিয়ে দেশের 70-75টি দল তারা এগিয়ে এসছেন, এবং দফায় দফায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করেছেন। তো যারা নিবন্ধিতকৃত দল, যারা বেশি
গুরুত্বপূর্ণ, তাদের সংখ্যাই বোধহয় 39 না 40টা আর কি। তো 39টা দল যখন সেখানে এসছে এবং যখন ইয়ে করেছে, তখন মানুষের মনে আশা জেগেছে যে এবার সবাই মিলে একটা, ওই যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথাটা বলা হয়, একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে, এবং হয়েছেও তাই, অংশগ্রহণমূলক হয়েছে। কিন্তু সেখানে মানুষের প্রত্যাশা শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ ছিল না, তার সবচেয়ে প্রথম প্রত্যাশা ছিল আমার ভোটটা যেন আমি ঠিকমতো দিতে পারি, আমার ভোটটা যেন আমি, আমার বড় আদরের ধন, আমি বহুদিন ধরে প্রত্যাশা করছি যে আজ 10 বছর ধরে আমার বুকের মধ্যে একটা স্বপ্ন লালিত আছে, বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছে, সেই 18, 19, 20, 21 বছরের বয়স যাদের, তারা কোনো সে ভোট জিনিসটা কি খালি শুনেই এসে জন্মের পর থেকে, এবার ভোটটা দেব এবং দিয়ে হারি জিতি নাহি লাজ দেখব। কিন্তু তাদের আশাহত হতে হয়েছে। সামগ্রিকভাবে যেটা দেখেছি বা যেটা আমরা একদম, মানে এটা কোনো বিতর্ক হতে পারে না, প্রত্যাশা, জাতির প্রত্যাশা পূরণ হয় নাই এই ভোটের মাধ্যমে। মানে স্যার কি হলে প্রত্যাশা পূরণ হতো? ভোট দিতে পারে নাই, এটাই তো মানে বড় কথা। এই যে ভোট দিতে না পারার একটা বিষয় আমরা শুনি, বা আমরা সংবাদ মাধ্যমে কাজ করি, ভোটের দিন থেকে শুরু করে একেবারে গেল 2টি দিন, অর্থাৎ ভোট 30 এবং 31, একেবারে বার্তা কক্ষে কেউ কি অভিযোগ করেছে যে আমি ভোট দিতে পারিনি? দেখুন, বার্তা কক্ষের অভিযোগ বলুন আর নির্বাচন কমিশনের কাছে অভিযোগ বলুন, সেটা বড় কথা না। বড় কথা সাধারণ মানুষের কাছে আজও যান, আজ তো 1 মাসের বেশি হয়ে গেল নির্বাচনে, আজও গিয়ে তাদের সঙ্গে কথা বলুন। আমার একটু সৌভাগ্য হয়, মাঝে মাঝেই আমি, আমার এটা খেয়াল বলতে পারেন বা শখ বলতে পারেন, আমি পরিচয় গোপন করেই কথাবার্তা বলি বা এমনি জানতে চেষ্টা করি। কোথাও কোনো এই ধরনের আলোচনা হলে পরে কান পাতি। সেটা যখন দেশের বাড়িতে যাই তখনও, শহরে, এক শহর থেকে আরেক শহরে যাই, যাতায়াত আমার যথেষ্ট আছে। তো ঢাকা শহরে বিশেষ করে সাধারণ মানুষের সঙ্গে যখন মেশার সৌভাগ্য হয়, খুব যে একটা এমন কিছু আমি দাবি করতে পারবো না যে রোজ আমি তাদেরকে নিয়ে বৈঠক করছি বা নাথিং, শুনছি, এবং তাদের মনের মধ্যে যে একটা ক্ষোভ আছে, এটা অস্বীকার করার বিষয়টি থাকে যে বাংলাদেশ এমন একটি দেশ যে যা কিছুই করি না কেন সেটির একটি প্রতিফলন আমরা সবসময় দেখি। কিন্তু আমরা যেভাবে কথা বলার চেষ্টা করছি যে সাধারণ মানুষ, মানে একটা পিপল পারসেপশন, যে বিশেষ করে নির্বাচন কমিশনার একজন যখন বলেন যে পিপল পারসেপশন তো অন্য কথা বলে, তো সেটা কি কথা বলে সেই জায়গাটি তুলে আনা, মানে সেটিও তো একটা রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব যে আসলে মানুষ ভোট দিতে পারেনি। তাহলে আমরা 100 জন, 200 জন, 5000 জন, 10,000 মানুষকে আমরা উপস্থিত করি যে এই মানুষগুলো ভোট দিতে পারেনি, তাহলে কিন্তু একটা কথা বলার জায়গা তৈরি হয়। আপনার কি মনে হয় না যে শুধুমাত্র গণমাধ্যমে এসে মানুষ ভোট দিতে পারেনি এই কথাগুলো বলা, সেটিও এক ধরনের নেতিবাচক রাজনীতি? না, গণমাধ্যমে যেটা আমরা বলছি এটা আমাদের ব্যক্তিগত দায়িত্ব থেকে বলছি, দায়িত্ববোধ থেকে বলছি, এবং ব্যক্তিগত অভিজ্ঞতা। আপনি যদি বলেন রাজনৈতিকভাবে, তাহলে সেটার দায়িত্ব কিন্তু হবে ওই বিরোধী দলদের, অর্থাৎ সেটা প্রথম বিএনপি একটা বৃহৎ দল এবং তার সঙ্গে অন্যান্য যারা ছিলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ইত্যাদি, তাদের দায়িত্ব। তারা আনুষ্ঠানিকভাবে, অনানুষ্ঠানিকভাবে গণমাধ্যমে এসে, নির্বাচন কমিশনে গিয়ে, আদালতে গিয়ে, যেখানে খুশি তারা করুক, গিয়ে যা খুশি করুক। আমি মনে করি সেটা তাদের রাজনৈতিক দায়িত্ব, তারা পালন করছেন কি না করছেন আমরা দেখছি। আমার মতে এখন পর্যন্ত সেটা তারা ঠিকমতো পালন করছেন না, কারণ যেগুলো আপনার আইনগত যে সমস্ত পন্থা রয়েছে, আইনের রাস্তা যেগুলো রয়েছে, ট্রাইব্যুনাল বলুন বা আদালত বলুন, এই সমস্ত জিনিস আপনার ওগুলাতে যখন উচ্চারিত নয়, আর আইনত আরও এটাও আছে, আন্দোলন, যেমন ফর এক্সাম্পল এটা নিয়ে একটা প্রতিবাদের ভাষা নিয়ে আপনি রাস্তায় নামবেন, রাজপথে আন্দোলন, কোনোটাই এখন পর্যন্ত গত 1 মাসের মধ্যে তেমনভাবে আমরা লক্ষ্য করি না। শুধু আমরাই গণমাধ্যমে বলার চেষ্টা করছি দেশের মানুষ ভোট দিতে পারেনি, কিন্তু একজন সাংবাদিক হিসেবে যখন আমি আমার আসনটিতে ভোট দিতে যাই, যখন আমি আমার সেখানে এজেন্ট খুঁজে পাই, যখন, মানে এই ব্যাপারগুলো কিন্তু আবার আমাদেরকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করে যে তাহলে কোন জায়গাটিতে আমরা থাকতে চাই। প্রণব, আপনি বলছেন না যে যখন সাংবাদিক হিসেবে আপনি যখন ভোট দিতে যান, যখন
এজেন্টকেও পান, ভোট দিয়ে আসতে পারেন, খুব সন্তুষ্ট চিত্তে ফিরে আসতে পারেন। আবার এমনও সাংবাদিকদের আমরা দেখি যারা বলেন গেছিলাম দিতে, ভোট দিতে পারি। কিন্তু মানে সেটাই হচ্ছে বড় একটি ফ্যাক্টর, যে পরিষ্কার করে পরিষ্কার কথাটি বলতে পারাটা, যে আমরা অভিযোগ করব কিন্তু আমাদের কোনো তথ্য প্রমাণ দালিলিক বিষয়গুলো থাকবে না। আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদন দেখেছি যেখানে হেরে যাওয়া প্রার্থীদের কর্মীদের সঙ্গে ইন্টারভিউ নিয়ে তারা একটি গবেষণা তৈরি করেছেন, সেটি তারা প্রকাশ করেছিলেন। অর্থাৎ পৃথিবীর কোনো ইতিহাসে এ ধরনের গবেষণার নজির আছে কিনা, মুনতাসির মামুন অনেক বড় গবেষক, আমরা তার কাছ থেকে পরে শুনে নিব। আমরা একটু শহীদুল হক স্যারের কাছে একটু যেতে চাই, যে স্যার এটি একটি কমন মানে বিষয়, যে মানুষ খুব হতাশ, মানুষ খুব অমুক আছে তমুক আছে, আমরা একটি জায়গায় দেখি। কিন্তু আমরা যখন ক্যামেরা নিয়ে মাঠে বেরোই, কিংবা আমাদের কথা নামে একটি অনুষ্ঠান হয়, আমরা যখন দেখি তখন মানুষ যেভাবে মন্তব্য করেন, বিশেষ করে আমরা যেই কথাগুলো বলার চেষ্টা করছি যে স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, বাংলাদেশের নতুন প্রজন্ম সেটি ঠিক করে দিচ্ছে। মুক্তিযুদ্ধ বিরোধীরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তাদেরকে আমরা দেখতে চাই না, এইরকম পরিষ্কার ভাষায় বলে। কিন্তু যারা বলছেন যে আমরা ভোট দিতে পারিনি, অমুক তমুক বিষয়গুলো, এই মানুষগুলি তাহলে কোথায় গেল? এটি কি শুধুমাত্র আবারও জোর দিয়েই বলতে চাই যে বলার জন্য বলা, নাকি এখানেও কোনো রাজনীতি আছে? আপনি কি খুঁজে পান শহীদুল হক স্যার? আপনাকে ধন্যবাদ। এখন স্যারদেরা বললেন যে মানুষের মধ্যে ক্ষোভ আছে, ভোট দিতে পারেননি। আমরা 30শে ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা 4টা পর্যন্ত মিডিয়া, মানে পুরা বাংলাদেশে কিন্তু আপনার মিডিয়া কর্মীরা সরাই ছিটিয়ে ছিলেন, তারা কিন্তু সারাদিনই প্রতিবেদন দিয়েছেন। কিন্তু এইটা কিন্তু কখনো কেউ তো মিডিয়া কর্মীর কাছে আসে নাই যে আমার ভোটটা আমি দিতে পারলাম না বা ওখানে ভোটার না, এরকম কোনো প্রতিবেদন কিন্তু আমরা দেখিনি। প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আমি দেখি বিরাট লম্বা লাইন আছে, মহিলাদের লাইন আছে, এবং নর্থ বেঙ্গলের শীতের মধ্যেও মহিলারা বিরাট লম্বা লাইনে, সেটা কিন্তু আমরা দেখেছি। কিন্তু 4টে পরে যখন রেজাল্ট যখন গণনা শুরু করলো, রেজাল্ট যখন দেখা গেল যে আওয়ামী লীগের পক্ষে বেশি আসতেছে, তখনই কিন্তু এই অভিযোগটা আসলো। এমনকি বিএনপি, গণফোরাম, ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা ভোট দিতে গিয়ে তারা সন্তোষ প্রকাশ করছে বিভিন্নভাবে, সেটাও আমরা মিডিয়াতে দেখছি যে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। রেজাল্টের পরে তখন তারা এই অভিযোগটা করলো। এখন তারা বলছে যে বারবার বলছে ভোটে তারা ভোট কেন্দ্র পাহারা দেবে, সকাল ভোর থেকে চলে যেতে হবে। নিশ্চয়ই তাদের নেতাদের আদেশ বা অনুরোধ অনুযায়ী কর্মীরা, ভোটাররা ভোট কেন্দ্র পাহারা দিচ্ছে। ওই সময় তো ভোট কেন্দ্রে এই অভিযোগটা কেউ করেনি যে আমাদের এজেন্ট নাই, আমরা ভোট সিল মারতেছে, ভোট কারচুপি হচ্ছে, এগুলি কিন্তু কোনো ভোট কেন্দ্র আমরা পাইনি। আর যেটা বলা হয় যে সিল মেরে বাক্সে ভর্তি করছে, 40,000 ভোট কেন্দ্র, 40,000 ভোট কেন্দ্র, মানে 40,000 প্রিজাইডিং অফিসে আছে। সব প্রিজাইডিং অফিসার কি আওয়ামী লীগের কর্মী হয়ে গেল? ওখানে কি যারা সরকারি কর্মকর্তা আছে, যাদের রিক্রুটমেন্ট হয়েছে সেই 21 বছর, যারা বিরোধী দলে ছিল, বিএনপি জামাত যারা ক্ষমতা ছিল, ওই সময় রিক্রুটমেন্ট হয়েছে, অনেকেই তো তাদের ছাত্র দলের লোক আছে, শিবিরের লোক আছে, তারাও তো পুলিং অফিসার হয়েছে, প্রিজাইডিং অফিসার হয়েছে। কেন সব তো আর আওয়ামী লীগ পাবে না। কেউ বাধা দিল না, কেউ একটা সেন্টার থেকে বললো না যে আমি ভোট কাটতে দিব না, আমি এটা সম্ভব না, এটাও তো কোনো নজির পাইনি। তখন এইগুলি একটু অবায়বীয় একটি অভিযোগ আর কি, যেটা কোনো আমরা ভিত্তি পাই না, যেটা কোনো বস্তুনিষ্ঠ কোনো সাক্ষ্য প্রমাণ পাই না। এই বায়বীয় অভিযোগ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু নাই। ওনারা বলে ক্ষোভ আছে, আবার আমি এরকম পাই যে আওয়ামী লীগ ক্ষমতা আসে স্বস্তি প্রকাশ করছে তারা। যদি এখন বিএনপি জামাত আসতো, কত লোক যে মারা যাইতো, কত বাড়ি ঘরে যে আগুন দিত, এই আনন্দের কথাও কিন্তু আবার তারা বলতেছে। কিন্তু ক্ষোভের কথা কিন্তু খুব কম লোকই বলতেছে। আর আনন্দের কথা, স্বস্তি পাইছে, দেশটা বাঁচছে, উন্নয়নটা যারা থাকবে, এই ধরনের লোক কিন্তু বেশি আছে। তো এখন আমরা আপনার যেখানে সুশাসন, রাজনীতি, দেশপ্রেম, যেটা আপনার শিরোনাম দিয়েছেন, এখানে রাজনীতিবিদরাই তো সুশাসন নিশ্চিত করবে। কিন্তু ক্ষমতা গিয়া যখন রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে যখন বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য হত্যাকাণ্ড চালায়, সেই 21 আগস্ট ঘটনার মতো, আর বেছে বেছে জনপ্রিয় বিরোধী দলের নেতাকে হত্যা করে, যখন তারা যারা করছে তারা কিন্তু নিরপেক্ষ ভোটে অনেক ভোট পাইয়েই কিন্তু তারা কিন্তু ক্ষমতায় আসছে। কাজেই এখন ভোটের রায় ক্ষমতায় এসে যদি তারা এই কাজ করে, তখন সুশাসন কেমনে হবে? সুশাসন শুধু মুখে বললে তো হবে না, স্লোগানে বললে হবে না, তো কাজে কর্মে দেখে প্রতিফলন ঘটাতে হবে যে উনি সুশাসন বিশ্বাস করে, উনি সুশাসন করেন। কাজে এখন আমার কথা হলো
এই রাজনীতিবিদদের মধ্যে পরিবর্তন আনতে হবে, তার মেন্টালিটি পরিবর্তন আনতে হবে, এটিচিউডি পরিবর্তন আনতে হবে। তারা যারা মুখে যা বলে তার ভিতরে বিশ্বাস করতে হবে, এবং যখন তাদের সুযোগ আসবে সেই সুযোগে তারা ওইটা সদ্ব্যবহার করতে হবে। এখন তো মানুষকে বিভ্রান্ত করার জন্য এইসব কথাবার্তাগুলি বলা হয়। কাজে আমরা মনে করি এই যে আপনি নেতিবাচক রাজনীতির কথা বলেন, এই নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এই যে প্রতারণা, ষড়যন্ত্র, মিথ্যা, গুজব, এই সমস্ত রাজনীতি থেকে বেরিয়ে আসে একটি সঠিক পথে সুষ্ঠু ধারা রাজনীতি শুরু করতে হবে। না হলে কিন্তু রেসপেক্টিভ যে রাজনৈতিক দল তাদেরও কোনো জনগণ চিনে ফেলবো, কোনো লাভ নেই, দেশের ক্ষতি হবে। আসলে আমরা যে কথা বলছিলাম যে রাজনীতির এখন গতি প্রকৃতি কি হবে সেটি নিয়ে যেমন নানান কথা চলছে, বাংলাদেশ বিরোধী বা মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতির ভবিষ্যৎ কি সেটিও কিন্তু নানা অনুষ্ঠানে আলোচিত হচ্ছে, এটি একটি দিক। কিন্তু আমরা একেবারে ঢালাওভাবে বিশেষ করে 2014 সালের নির্বাচনের পরে যে ধরনের আলোচনাগুলো শুনতাম, একেবারে 5ই জানুয়ারি নির্বাচন অমুক অমুক ইত্যাদি ইত্যাদি, সে ধরনের আলোচনা কিন্তু আমরা শুনি না। মানে শুনি না বলতে এই জন্য শুনি না যে আসলে নানাভাবে গবেষণায় উঠে এসছে, দেখা গেছে যে সেই পরিস্থিতি আর এই পরিস্থিতি আকাশ পাতাল পার্থক্য। অর্থাৎ মানুষ কিন্তু সুশাসন আশা করে, মানুষ সৎ রাজনীতি আশা করে, এবং মানুষ রাজনীতিবিদদের মধ্যে দেশপ্রেম আশা করে। যে কারণেই আমরা সুশাসন, রাজনীতি, দেশপ্রেম নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আরও অতিথিরা আছেন, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে তাদের কাছে যাব। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। দেখছেন এটি নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছে আমাদের লিঙ্ক স্টুডিওতে আতাউর রহমান ঢালি আছেন। ঢালি ভাই, আপনার কাছে যেতে চাই। সুশাসনের দিকে জোর দেওয়ার কথা অনেক রাজনীতিবিদই বলছেন, নতুন প্রজন্মের ছেলেরা বলছেন। ঢালি ভাই, কিভাবে আপনি দেখেন? ধন্যবাদ জনাব প্রণব সাহা, এবং ধন্যবাদ ওখানে অনেক জ্ঞানী গুণী লোকেরা আপনার পাশে আছে। আপনি প্রথমেই বলেছেন রাজনীতি জমে উঠছে না, আসলেই কথাটা ঠিক। তবে একটা জিনিস কিন্তু দেশে জমে উঠেছে, সেটা হলো সড়ক দুর্ঘটনা। এটা সাংঘাতিক জমে গেছে, একদিনে 24 জন নিহত হয়েছে, কিন্তু এ ব্যাপারে সড়ক মন্ত্রীর কোনো বক্তব্য শুনি না। উনি ভিন্ন বক্তব্যে ব্যস্ত আছেন, বিরোধী দল পারে না, এই করতে পারে না, এতে ব্যস্ত, নিজের মন্ত্রণালয়ের দিকে না দেখে। তারপরে বঙ্গভবনে যারা চা খেতে গেলেন তাদের বেশিরভাগই সরকার অনুগত দল, বিরোধী দল বলেন। যদিও আমার শ্রদ্ধেয় মেনন ভাই এক ইন্টারভিউতে বলেছেন যে বানরের হাতে আগুন দিলে যা হয়, প্রধানমন্ত্রীকে বানরের সাথেই তুলনা করেছেন। উনিও ওখানে চা খাইতে গেছেন দেখলাম। হ্যাঁ, তো যাই হোক, সরকার তাদের এই চা খাওয়ার দাওয়াত দিয়েছেন, এটাও তাদের একটা কৌশল। কারণ তাদের ভিতরে একটা অপরাধ বোধ আছে। অপরাধ বোধটা হলো যে প্রণবদা, আপনারা, শহীদুল স্যার বা ওনারা যাই বলুক, অপরাধটা কোথায় করেছে? এই রাষ্ট্রযন্ত্রটাকে যে ধ্বংস করা হয়েছে, এই রাষ্ট্রযন্ত্রকে অনেকে বলে যে কিভাবে এটা সম্ভব, আমারে দায়িত্ব দেন এই রাষ্ট্রযন্ত্রের দখল করে কিভাবে ভোট করা সম্ভব দেখাই দিব। এবং সেটাই হয়েছে। এবং আজকে আপনারা যারা মিডিয়াতে আছেন, আপনারা জানেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বদলে এবার কোনো ছবি নির্বাচন কমিশন থেকে বেরিয়ে আসতে পারেনি। এবং মিডিয়াকে আমি বলবো, এখানে একটি নীরব মিডিয়াকুর মাধ্যমে বিরোধী দলকে হারানোর একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে 30শে ডিসেম্বর ইলেকশন হয় নাই, ইলেকশন হয়েছে 29শে ডিসেম্বর। এখানে এসে আপনি বলছেন আপনাদের দলীয় ফোরামে আপনারা বলতে পারেন কিনা, কিংবা অন্য কোনো জায়গায় বলার বিষয়টি রাখেন, শুধুমাত্র কি গণমাধ্যমে এলেই আপনাদের এই কথাগুলো বলতে হয় নাকি? কারণ বিষয়টি সাধারণ মানুষের জায়গাটি আমাদের বলার জায়গা। এখন আমাদেরকে তো গত 10 বছর আইজি সাহেব, এক্স আইজি সাহেব আছে, উনি হিসাব করে বলতে পারবে ওনার আমলে কতজন গুম হয়েছে, ইলিয়াস আলী সহ, এটা উনি হিসাব দিয়ে বলতে পারবে। আর আমি যেটা বলতে চাই, আপনারা গণমাধ্যমে আমাদেরকে ডাকেন এই টক শোতে,
এটা আপনাদের একটা কমার্শিয়াল সাইড আছে বলে আপনারা ডাকেন, তাহলে আপনারা বিষয়টি হচ্ছে যে এটির একটি কমার্শিয়াল সাইড আছে এবং এখানে এসে যা খুশি একটু বলতে টলতে হবে, বলে টলে আবার আমরা হাসতে হাসতে সব ফিরে যাব। যে কথাটা বলতে চাই যে আসলে সেখানে কোনো দায়িত্বশীলতা বা কোনো রকমের কোনো ফ্যাক্ট স্পিকার বা তথ্যপাত্র যুক্তি সেই জিনিসগুলো থাকবে না। দেশপ্রেম এই তিনটা কিন্তু এক সূত্রে গাঁথা। আপনার সুশাসন যদি না থাকে সেখানে কোনো রাজনীতি থাকে না, সেখানে থাকে চণ্ডনীতি, যেটা এখন চলছে দেশে। আর এই চণ্ডনীতি যখন থাকে সেখানে দেশপ্রেম, জনগণের প্রেমও থাকে না। এবং বাংলাদেশে আজকে সুশাসন হারিয়ে গেছে, রাজনীতির বদলে আছে চণ্ডনীতি, আর ওই চণ্ডনীতির কারণে এখানে কোনো দেশপ্রেম নাই। আজকে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী জিরো টলারেন্স এর কথা বলছেন দুর্নীতির বিরুদ্ধে। উনি সরকার গঠন করার পরের দিনই ফার্মার্স ব্যাংকে পদ্মা ব্যাংক নামে অনুমতি দিয়েছেন। তো আর জিরো টলারেন্স আর কোথায়? তো আমরা বুঝতেই পারি কি হবে। আজকে যারা গত 10 বছরে এই দুর্নীতি করে টাকার পাহাড় বানিয়েছেন, এটাকে জায়েজ করার জন্য গত নির্বাচনে এই কলঙ্কিত অধ্যায়ের সূচনা করা হয়েছে, যেটা দেশকে ধ্বংসের মুখে নিয়ে যাবে। বা আসলে মানে যে কলঙ্কের কথা বলছেন কিংবা যে সেগুলোর কোনো তথ্য প্রমাণ না নিয়েও মানে বলতে হবে, কিংবা আগের কথাটি যে আসলে একটি কমার্শিয়াল সাইট আছে যদি বলেন সেটি নিয়ে বলবো, মেকে পয়েন্ট, এটা নিয়ে তথ্য নিয়ে একদিন আলাদা বসতে পারি। কিন্তু এখন না কেন? আমরা তো এখনই বসেছি, আমরা তো এখন এটা নিয়ে আলোচনায় বসি নাই, তাই না? আমরা বিএনপি আসলে বিষয়টি এরকম, আমরা বিএনপি এটা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করব। কিন্তু 1 মাস হয়ে গেল এখনো করলেন না। মানে 300 সিটের সিট করতে আপনি তো জানেন কত সিটে একজন ক্যান্ডিডেট আছে, 40 সিটে 0 ভোট পাইছে। এগুলো হিসাব করে কম্পারেটিভ এস্টিমেট ইট টুকস টাইম। এটা এমন মানে সেই সময় বাংলাদেশে কবে আসবে আমরাও অপেক্ষায় থাকলাম। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। প্রিয় দর্শক, ছোট্ট বিরতি, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির আবার আমন্ত্রণ জানাচ্ছি। রাজনীতি, সুশাসন এবং দেশপ্রেম আমাদের বিষয়। মাসুম, আপনি যদি কিছু যোগ করেন। প্রণবদা, আপনাকে ধন্যবাদ। আমি যেহেতু লিগ্যাল একাডেমিক, সুতরাং আমার আলোচনা আমি অবজেক্টিভ আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। তবে আমি একটু প্রশ্ন আকারে বিএনপি সংশ্লিষ্ট যারা রাজনীতি করেন তাদের কাছে রাখতে চাই। 2000 নির্বাচনের যে ফল ছিল, বিএনপি মাত্র 30টি আসন পেয়েছিল একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং সেই নির্বাচন ছিল যে কোনো মানদণ্ডে উত্তীর্ণ। এবারের নির্বাচনে তারা 9টি পেয়েছে। সুতরাং আপনি যদি তুলনা করেন তাহলে খুব বেশি ফলাফলের পার্থক্য কিন্তু হয়নি। সেই মোতাবেক আমি মনে করব যে বিএনপি তাদের ফলাফলকে অবজেক্টিভলি কখনো বিশ্লেষণ করে দেখেছে কি না, সেই বিষয়টি দেখা উচিত। দ্বিতীয়ত আর একটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে আমি বিএনপি রাজনীতির একটা দিক দেখি, সেটা হচ্ছে তারা তাদের সফলতার জন্যে আওয়ামী লীগের ব্যর্থতার জন্য অপেক্ষা করেন। এইটা কেন? মানে নিজেদের যে প্রোগ্রামেটিক অ্যাকশানের মাধ্যমে অবজেক্টিভ পজিটিভ কিছু অ্যাকশন করে মানুষের সমর্থন আদায় করে একটা জিনিস প্রতিষ্ঠা করা, এই বিষয়টি নেই। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে নির্বাচনে কিছু কিছু বিচ্যুতি ঘটেছে এবং ক্রেডিবল কিছু হয়েছে, সেটা যদি মানুষ বিকল্পভাবে বিএনপিকে না ভাবে, তাহলে সেটা কেন মানুষ সরকারের বিপক্ষে গিয়ে অবস্থান গ্রহণ করবে? এটা হচ্ছে আমার সার্বিক আলোচনার প্রেক্ষিতে প্রথম অবজারভেশন। দ্বিতীয় অবজারভেশন আপনার শিরোনাম নিয়ে। এতক্ষণ যে টার্মটি আমরা ব্যবহার করছি সুশাসন, এই শব্দটি আমার কাছে জানেন আমার কাছে ঠিক পছন্দনীয় শব্দ না। আমি খুব অ্যালার্জিক শব্দটাতে, মানে শাসন এবং সু শব্দ দুইটি একসাথে যায় না। শাসন হলো শাস্তি, সু হলো ভালো। মানে এটা হলো এক ধরনের অক্সিমরনিক একটা শব্দ। এটার মধ্যে টু মাচ এমফাসিস করতে গিয়ে আমরা শাসন শব্দটাকে আমার মনে হয় বেশি মাত্রায় গ্রহণ মানে করছি। আমার কাছে মনে হয়েছে যে আমি এটাকে উপলব্ধিগত একটা বিষয়, ইন্টিগ্রিটি পার্সপেক্টিভ থেকে দেখতে চাই। যেমন যদি আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র সেটা দেখেন, তাহলে দেখবেন যে মানুষের মর্যাদা, সামাজিক ন্যায় বিচার,
এবং সমতা রক্ষা করাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল। আমি সুশাসন বলতে আমি ওই তিনটা শব্দকেই বুঝি। এখন আপনি আসেন বর্তমানের রাজনীতি এবং দেশপ্রেম। আমি যেটা মিস করি বর্তমানে সেটা হচ্ছে, ধরেন আমি উদাহরণ দিয়েই বলি, ওবায়দুল কাদের যখন কথা বলছেন, একজন দলের সাধারণ সম্পাদক এবং একজন মন্ত্রী, এখন কোনো একটা কথা তিনি মন্ত্রী হিসেবে বললেন নাকি দলের সাধারণ সম্পাদক হিসেবে বললেন, এই বিভাজনটা আমরা পাই না। সুতরাং যখন তিনি বিএনপির সমালোচনা করছেন তখন মন্ত্রী হিসেবে দল হিসেবে করলে কোনো কথা নেই। কিন্তু যদি আমি দেখি যে গতকাল সড়ক দুর্ঘটনায় বা আজকে সড়ক দুর্ঘটনায় সারা দেশে মোট 100 জন মানুষ নিহত হয়েছে, আমি মন্ত্রী হিসেবে দুঃখ প্রকাশ করে বলবো যে আমি যেন কালকে এই একটিও মানে মানুষ মারা গেছে এটা না শুনতে চাই, সেটা হবে আমার সুশাসনের ন্যূনতম অবজেক্টিভ। বা আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রী হব তখন আমার সুশাসনের ন্যূনতম বেসিক স্ট্যান্ডার্ড হবে যে একজন নারীও বা একজন কিশোরীও আজকে ধর্ষিতার শিকার হয়নি। আমি কিন্তু বলবো না যে একজন হারকিউলিস এসে একজনকে মেরে দিয়ে গেছে এবং আইনের শাসন নিশ্চিত হয়ে গেছে, সুতরাং আইন থাকলেই, আইনের প্রয়োগ ঘটলেই সেটা আইনের শাসন হয়ে গেছে, তা আমি বলবো না। আমি বলবো যে আইনটাকেও ভালো হতে হয় এবং সেটা মানুষের সার্বিক একটা গ্রহণযোগ্যতার পর্যায়ে পৌঁছতে হয়। মানে এটা যেমন একটা বিষয়, বিশেষ করে আতাউর রহমান ঢালী ভাই কিন্তু বলছিলেন যে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী এবং তার নানান কথাবার্তা শুনে কিন্তু এটি মনে হওয়ার কোনো কারণ নেই যে তিনি তার মন্ত্রণালয়ের সেই দায় দায়িত্বগুলো যথাযথভাবে পালন করছেন। কারণ এটি এমনটাই বেড়েছে যেটি মনে হয়েছে যে প্রতিদিন, বিশেষ করে চট্টগ্রামের ঘটনা যদি আমরা দেখি, যে একেবারে সেটি যেন বাধ্য। তাহলেই কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে এই বিষয়গুলো নিয়ে বলার যারা আছে, কনসার্ন যারা আছেন, তারা কি করছেন, এই প্রশ্ন কিন্তু উঠতেই পারে। আমরা সেই জায়গাটিতেও একটু যেতে চাই এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে যার কাজ তারই সাজে, এই কথা কিন্তু আমরা শুনে বড় হয়েছি, এটি একটি দিক। আর আমাদের পরবর্তী যে আয়োজন পলিটিক্স প্লাস, সেই পলিটিক্স প্লাসেও কিন্তু যার যার দায়িত্ব, নির্বাচন, সুশাসন এবং দেশপ্রেম, সেই বিষয়গুলো কিন্তু আমাদের থাকবে এবং আমাদের সঙ্গে আজকে অতিথি যারা আছেন তারাই থাকছেন। আমরা ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি। পলিটিক্স প্লাস অনুষ্ঠান নিয়ে থাকুন এটি নিউজের সঙ্গে।